চলমান সংকট তৈরি করেছে সরকার, অভিযোগ বিএনপির। আন্দোলন করে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। সংস্কার না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি, বলছে জামায়াত। সনদ বাস্তবায়নে আদেশ জারির দাবি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে। নির্বাচন পেছাতে পারবে না কোনো শক্তি, জানালেন প্রেস সচিব। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা অবান্তর, দাবি এনসিপির। রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনা সহ 261 জনকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি। এখন পর্যন্ত গ্রেপ্তার 25 জন। এবং লিবিয়া থেকে দেশে ফিরল অবৈধ আরও 310 বাংলাদেশি। আটকে পড়াদের দ্রুত পাঠানোর চেষ্টা দূতাবাসের। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি তন্ময় কুমার রায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। সকালে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচন বানচালে উঠে পড়ে লেগেছে একটি মহল। অনুষ্ঠানে গণ অধিকার সভাপতি নুরুল হক নূর দাবি করেন, দেশ নয় দলের স্বার্থেই নির্বাচনের আগে চাওয়া হচ্ছে গণভোট। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। জাতীয় নির্বাচনের আগে গণভোট নাকি দুটোই একদিনে, এমন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন স্পষ্ট বিরোধ, তখন ঐকমত্য কমিশনের সুপারিশের পর সেটি উত্তাপ ছড়িয়েছে আরও। শুক্রবার প্রেস ক্লাবে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐকমত্য কমিশনের প্রতি অনাস্থা জানান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, দেশ নয় দলের স্বার্থে জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়া হচ্ছে। শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজিটা কি? ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন, তাহলে আমরা আছি। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে নোট অফ ডিসেন্ট না রেখে জাতির সাথে প্রতারণা করেছে। আবার ফ্যাসিবাদ ফিরলে সবচেয়ে বেশি ক্ষতি জামায়াতের হবে বলে মন্তব্য করেন তিনি। অদ্ভুত বিষয়, কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত বাদ দিয়ে দিয়েছেন। এটা একটা 410 ডিগ্রি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছে। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে তারা যে কমিটিটা তৈরি করেছিলেন, অর্থাৎ রিফর্মস কমিশন, এই কমিশন। নির্বাচন বানচালের জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে উল্লেখ করে আবারও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। এ সময় মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের এবারের নির্বাচনে বিরোধিতা করে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচনকে আজকে বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে।
বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এদিকে বিকেলে অন্য এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐকমত্য কমিশন যে সংকট তৈরি করেছে তা দ্রুতই কেটে যাবে। তরুণদের ও ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি। আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, ঐকমত্য কমিশন, আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না, পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। আর খুলনায় সম্প্রীতি সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর আজকের মধ্যেই সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করতে সরকারকে আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিস্তারিত প্রতিবেদনে। প্রথমবার খুলনার ডুমুরিয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত ইসলামী সম্প্রীতি সম্মেলন, যেখানে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে ঢাক, তবলা, কাঁসা সহ নানান বাদ্যযন্ত্র নিয়ে হাজারো সনাতন ধর্মাবলম্বী যোগ দেন সম্মেলনে। পরে সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মিয়া গোলাম পরোয়ার বলেন, ৫৪ বছর ধরে সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে ক্ষমতায় গেছে বিভিন্ন দল, অথচ তাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। এ সময় নভেম্বরের মধ্যে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, প্রোভাইডেড জুলাই সদন বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। কুমিল্লার ১৪ গ্রামে নিজের নির্বাচনী এলাকায় কেন্দ্র পরিচালক সমাবেশে অংশ নেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। বলেন, সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না চায়, এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়। নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে, এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত আদেশ জারি করতে সরকারের প্রতি ফের আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজধানীতে মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের পরিবেশ তৈরি হবে না। আমাদের নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর নেতারা। মানুষের কল্যাণের জন্যই আমাদেরকে। শামীমা রহমান শাম্মী, এখন। আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় তিনি জানান, বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টিও ঠিক নয়। রাজনীতি পুনর্গঠন সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের আবার পুনর্বাসন, আওয়ামী লীগের আবার হচ্ছে আপনার কোনোভাবে এই সমঝোতা, এই প্রশ্নগুলোই অবাঞ্ছিত, বিশেষ করে এনসিপির কাছে। বিএনপি এবং জামাতের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে যেটি বলছেন সেটি সত্য নয়।
কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন পেছাতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রেস সচিব বলেন, গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন জাতীয় নির্বাচন 15 ফেব্রুয়ারির আগেই হবে। তো এই জায়গায় যেটা হচ্ছে যে এই বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট, আমাদের চিফ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন। বাট যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। রাষ্ট্রদ্রোহের মামলায় শেখ হাসিনা সহ 261 আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে শুক্রবার দুটি দৈনিকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এ মামলা করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সিআইডি বলছে, মামলায় বৃহস্পতিবার 261 জনকে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আরিফুল ইসলাম। মামলাটি গত 27 মার্চ দায়ের করা হয়, যেখানে বাদী হন সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক। রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে 46 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিলের সময় তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে এক ব্রিফিংয়ে ডিএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ তালিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকা ও ঢাকার বাইরে রাজনৈতিকভাবে বিভিন্ন পদে বহাল রয়েছে। আমরা যে গ্রেফতারগুলো করছি একদম তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলে যাদের পাওয়া যাচ্ছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা গ্রেফতার করার পরে যাচাই বাছাই করে দেখছি তাদের পূর্বাপর যে ইতিহাস সেটা যাচাই বাছাই করে তারপর আমরা সন্তুষ্ট হলেই কিন্তু তাকে মামলায় চালান দেওয়া হচ্ছে। আমরা সতর্ক রয়েছি এবং আমাদের নজরদারিও রয়েছে এবং এতে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করার বা রুখে দেওয়ার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জকসুর গঠনতন্ত্র চূড়ান্ত এবং নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আগামী রবি অথবা সোমবার হবে তফসিল ঘোষণা। ডিসেম্বরের 10 তারিখের মধ্যে হবে ভোট গ্রহণ। ভোট দিতে এরই মধ্যে মুখিয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। প্রস্তুত ছাত্র সংগঠনগুলো। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 17,000-এর বেশি শিক্ষার্থীর সবচেয়ে বড় সংকট আবাসন। মাত্র 7.5 একরের ক্যাম্পাসে চলে সমস্ত প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম। অন্যদিকে কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসের কাজ কবে শেষ হবে তাও নিশ্চিত নয়। সব মিলিয়ে নানান সংকটে জবি শিক্ষার্থীরা। এমন অবস্থায় শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম শিক্ষার্থী সংসদ যেন প্রাণের দাবিতে রূপ নিয়েছে। এই অবস্থায় গেল বুধবার জকসুর গঠনতন্ত্র চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই দিনে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠনতন্ত্রে দেখা যায়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে মোট পদ 23টি। সভাপতি ও কোষাধ্যক্ষ বাদে বাকি 21 পদে হবে নির্বাচন। একই সাথে হল সংসদে মোট 15 পদের মধ্যে নির্বাচন হবে 13টিতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান জকসু শুধু নেতৃত্ব তৈরি না করে এটি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে ভূমিকা রাখুক। জকসু কিন্তু আসলে কোনো দলের সংসদ না। জকসু হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20,000 শিক্ষার্থীর সেরা প্ল্যাটফর্ম এবং প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম। খাবারের মান নিয়ে প্রতিনিয়ত আমাদের এই জিনিসগুলো নিয়ে ভয়েস রেজ করতে হয়। এই জায়গাগুলোতে আসলে নারীদেরকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করা উচিত। নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। তবে সম্পাদকীয় ও সদস্য পদ আরও বাড়ানোর দাবি ছাত্রদলের। ছাত্রশক্তি বলছে, তাড়াহুড়ো নয়, ভোটের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্র সংসদগুলো হয়েছে সেরকম নীলক্ষেত মার্কা নির্বাচন জগন্নাথে যাতে না হয়, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ঠিক করে তারপরে নির্বাচনের আয়োজন করাটা আসলে আমি মনে করি যে যুক্তিসঙ্গত হবে। ইসলামী ছাত্র শিবির, আপ বাংলাদেশ এবং ছাত্র অধিকার পরিষদের নেতারা বলছেন, কাল বিলম্ব না করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। উৎসবমুখর পরিবেশে চান সবার অংশগ্রহণ।
অন্যান্য ক্যাম্পাসগুলো যেভাবে ইনক্লুসিভ প্যানেল দিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরও এই ধরনের একটা ইনক্লুসিভ প্যানেল উপহার দিবে এবং আমরা শতভাগ আশাবাদী শিক্ষার্থীদের কল্যাণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল ঘোষণা করবে সেই প্যানেল সবার থেকে এগিয়ে থাকবে। যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন বা নিরপেক্ষভাবে আমাদের একটা নির্বাচন উপহার দিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যোগসুকে নিয়ে ইতিমধ্যে তারা খুবই উৎফুল্ল। জকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী রবিবার সোমবার তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের 10 তারিখের মধ্যে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করার কথাও জানান তিনি। আগামী রোববার অথবা সোমবারের মধ্যে আশা করি আমরা তফসিল ঘোষণা করে ফেলতে পারবো। ডিসেম্বর 10 তারিখ 11 তারিখ এর আগেই হতে হবে। এখন ডেটটা কিভাবে হবে সেটা আমি বলছি যে আমাদের স্টেক হোল্ডারদের সবার সঙ্গে কথা বলে সবার মতামত নিয়ে যে জায়গায় দাঁড়ায়। জগন্নাথ কলেজ থাকাকালে সবশেষ 1987 সালে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় গঠনের পর কোনো নির্বাচন হওয়া তো দূরের কথা, এর কোনো গঠনতন্ত্রই ছিল না। অবশেষে 38 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা জুলাই গণ অভ্যুত্থানেরই ফসল বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। প্রতারণা ও অপহরণের তিক্ত অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে ফিরলেন আরও 310 বাংলাদেশি। এদের কারো কারো মুক্তিপণ দিতে হয়েছে 15 থেকে 30 লাখ টাকা পর্যন্ত। উদ্ধার শেষে তাদের দেশে ফেরাতে লিবিয়া সরকারের সাথে যৌথভাবে কাজ করেছে দূতাবাস। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। মুক্তিপণ দিতে কেউ 20 লাখ, কাউকে আবার দিতে হয়েছে 40 লাখ টাকা পর্যন্ত। মাফিয়াদের হাতে আটক লিবিয়া প্রবাসীদের ফেরাতে কোনো কোনো পরিবারকে বিক্রি করতে হয়েছে শেষ সম্বলটুকুও। লিবিয়ার বিশেষ বিমানে করে শুক্রবার সকাল 8টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন 310 জন বাংলাদেশি, যাদের বেশিরভাগই দেশটিতে অবৈধভাবে বসবাস করতেন। এছাড়াও অনিয়মিত অনেকে ফিরেছেন স্বেচ্ছায়। দেশে ফেরাদের এই তালিকায় আছেন 2 নারীসহ আরও বেশ কয়েকজন অসুস্থ ও অপহরণের শিকার প্রবাসী। শুক্রবার ভোর 6টা থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন স্বজনরা। তুলে ধরেন প্রবাস যাত্রায় মুক্তিপণের নানা গল্প। এক জায়গায় বিক্রি করছে, এরপরে আমরা 10 লক্ষ টাকা দিয়ে থেকে ছুটছি, এরপরে আবার অন্য জায়গায় যাইতে চাইছি, আবার রাস্তায় আমরা আটকায় পুলিশে আবার মাফিয়ার কাছে উঠাইছে। আমরা যতটুকু ছিল জায়গা সম্পদ সব বিক্রি করে দিয়া অলরেডি 12 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। প্রথমত 7 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয় যে নৌকা দিয়ে ইতালি নিবে, তো এরপরে ধরা খাইলো, মাফিয়ারা ধরলো, ধরবার পরে আবার 7 লাখ টাকা। লিবিয়ার সরকার পরিবর্তনের পর কর্মসংস্থানের সংকট, অভিবাসীদের নানাভাবে অপহরণ, মুক্তিপণ দাবি ও মারধরের অভিযোগ করেন প্রবাসীরা। খুব কষ্ট জায়গা, মানুষের মারির কথা শুনি হাত পা কাইট তো কবে বাড়ি যাবো কথা। কাজ করতে গেলেও রাস্তা থেকে ধরে নিয়ে বিক্রি করে ফেলে। ওরা নিজেরাই খাইতে পাইতেছে না, ওইখানে আপনি কাজ করার মতো কোনো কিছুই নাই। যে লিবিয়া যাইবো সেই বুঝতে পারবো লিবিয়ার পরিস্থিতিটা কিরকম। এনাম দালালে আমার লাইফটা নষ্ট করে দিচ্ছে, 35 লাখ টাকা গেছে। কাজে যাতে যে 2 বার ধরা গেছে 26 লাখ মতো গেছে। চলতি মাসে 3টি ফ্লাইটে 928 বাংলাদেশকে দেশে পাঠালো লিবিয়া সরকার। এখনও ত্রিপলি ও বেনগাজিতে আটক আছেন আরও অনেকে, যাদের দ্রুত দেশে পাঠাতে চেষ্টা চলছে বলে জানিয়েছে দূতাবাস। গত 2 বছরে অবৈধ ও অনিয়মিত 7,000-এর বেশি বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন। দূতাবাস বলছে মানব পাচার রোধে স্থানীয় পর্যায় থেকে কাজ করতে হবে, সচেতনতা তৈরি করতে হবে অনিয়মিত অভিবাসন ব্যবস্থায়। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। বাজারে শীতের শিম, ফুলকপি, বাঁধাকপি সহ অন্যান্য সবজির সরবরাহ পর্যাপ্ত, তবে স্বস্তি ফেরেনি ক্রেতাদের। 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। এদিকে মাছের বাজারও চড়া। একদিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে দাম বেড়েছে 110 থেকে 200 টাকায়। রাজু আহমেদের প্রতিবেদন। হেমন্তের শিশিরকণার টুপি পরাতে শুরু করেছে দুর্বা ঘাসে। শীতও সাজতে শুরু করেছে প্রকৃতিতে আহরণের আনন্দে। আর ঋতু পরিবর্তনের এই সন্ধিকালেই বাজারে দেখা মিলেছে শীতের আগাম সবজির। তবে থরে থরে সাজানো রঙিন সবজির উল্টো পিঠে রয়েছে ক্রেতাদের উদ্বেগ। কারণ বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সবজির আমদানির তুলনায় চাহিদা কম থাকলেও মিলছে না 60 টাকার নিচে। সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। বাজার ঘুরে দেখা গেছে শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস 60 থেকে 70 টাকা, পেঁপে 30 থেকে 40 টাকা, করলা ও শিম 60 টাকা,
বেগুন ও পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। লাউ 60 টাকা, তবে শতকের ঘর ছাড়িয়েছে টমেটো ও গাজর। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে, আর গাজর 160 টাকা। কাঁচামরিচের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। টমেটো, ফুলকপি, বাঁধাকপি এই সবজিগুলো এবং সিমের দাম যদিও এখন একটু সহনীয় পর্যায়ে আছে, কিন্তু অন্যান্য যে সবজিগুলো এগুলোর দাম কিন্তু এখন অনেক বেশি। যে পরিমাণ সবজি আছে সে অনুযায়ী দামটা অনেক বেশি। দামটা একটু কম হলে আমাদের সবার জন্য ভালো হইতো। ফুলকপি এটা 20 টাকা বা 30 টাকা কেজি থাকার কথা, সেখানে আমরা কিনতে হচ্ছে 60 টাকা বা 70 টাকা করে। বেগুন যেটা আগে কিনতাম আমরা 30 টাকা বা 25 টাকা করে, সেটা যাচ্ছে 80 টাকা করে। বিক্রেতারা বলছেন মৌসুমের শুরুতেই দাম বেশি থাকে, তবে কমতে পারে আগামী সপ্তাহে। এছাড়া বৃষ্টিও প্রভাব ফেলেছে দামে। কৃষক দাম বেশির কারণে মনে করেন ছোট বড় মিলিয়ে সব সিরিয়াল আইতে আছে। 15 দিন পরে যখন অ্যাভেলেবেল হয়ে সব কৃষকের ঘরে মাল হয়ে যাবে, তখন বাজারের দাম কমে যাবে। শুরুতে একটু দাম বেশি থাকবে, আস্তে আস্তে আসবে দাম কমবে। যেরকম যেগুলো আগে ফুলকপি 50 টাকা ভিতরে আসছে, আরও দাম কমবে সামনের মাসে 2 সপ্তাহ ভিতরে। সবজির মতোই মাছের বাজারেও অস্থিরতা। একদিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে দাম বেড়েছে 110 থেকে 200 টাকা পর্যন্ত। নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের দেখা মিললেও ধরার সক্ষমতা নেই ক্রেতাদের। প্রতি কেজি ইলিশের দাম 2400 থেকে 2600 টাকা পর্যন্ত। মাছের দাম বৃদ্ধির কারণ হিসেবে নিষেধাজ্ঞা ও আমদানির অজুহাত বিক্রেতাদের। বর্তমানে যে মাছের দাম, তাতে আমাদের ক্রয় ক্ষমতার অনেক বাইরে চলে গেছে। ব্রিডিং সিজন যখন শেষ হলো তখন ইলিশ ধরা শুরু হওয়ার পরে সবাই ইলিশের দিকে ঝুঁকেছে, কিন্তু মানুষ যে হারে আশা করেছিল এখনো দামটা ওই পর্যায়ে আসে নাই। 1 তারিখে থেকে জাটকার অভিযান এলাকায় মাছ একটু কম দেখে আরো সামনে আরো দাম বাড়বে। কয়েকদিন ধরে মাছ বিক্রি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে, মাছ নাই, মাছ আসছে বিক্রি হচ্ছে না, এই জন্য আজকে মাছ আয় নাই। মাছ নাই দেখে সর্বকম দেখে দাম বাড়ছে। অন্যদিকে কেজি প্রতি 10 থেকে 12 টাকা বেড়েছে আটার দাম। কিছুটা বাড়লেও আবারও কমেছে সয়াবিন তেলের দাম। অপরিবর্তিত আছে মুদি দোকানের বেশিরভাগ পণ্যের দাম। রাজু আহমেদ, এখন, ঢাকা। তন্ময়, কাল থেকে কিন্তু পর্যটকদের জন্য সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ থাকলেও যাত্রী সংকটে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন জাহাজ মালিকরা। এবং মূলত 3 মাস সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন যারা সাধারণ যাত্রী রয়েছেন। তারা নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসেও পর্যটকরা আসলে যেতে পারবেন সেন্ট মার্টিনে। তবে নভেম্বর মাসটিতে রাতে থাকার সুযোগ নেই, যে কারণে যাত্রীদের কিছুটা সংকট হতে পারে। নিশ্চয়ই এই কারণেই জাহাজ মালিক যারা রয়েছেন তারা এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন। তবে ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে রাত্রি যাপনের সুযোগ থাকবে। নিশ্চয়ই সেই সময় হয়তো জাহাজ চলাচল করবে এবং যাত্রীদেরও চাপ বাড়বে। সহকর্মী মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদন রয়েছে, সেটি দেখব বিস্তারিত। বঙ্গোপসাগরের বুকে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত থাকায় অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা থেকে সরে যাচ্ছেন। পর্যটকদের দাবি, দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে এমন দূরত্ব পাড়ি দিয়ে ভ্রমণ করা সময় সাপেক্ষ ও ক্লান্তিকর। সেন্ট মার্টিন এমন একটা দ্বীপ যেখানে হচ্ছে আপনি গিয়ে টাইম স্পেন্ডের জন্য যাবেন, সো এই টাইমটা আসলে তারা আমাদের থেকে কেড়ে নিচ্ছে। এটা মোটেও অবশ্যই ভালো না। ওইখানে গিয়ে যদি আমরা পার্সোনালিটি স্পেন্ড করতে না পারি সময়, ওইখানে আমরা নিজেদের মতো থাকতে না পারি, সময় কাটাতে না পারি, যাবো আবার চলে আসবো, আবার রেজিস্ট্রেশন করতে হবে, ওইখানে সর্বোচ্চ 2-3 ঘন্টা সময় পাবো। এই 2-3 ঘন্টা সময় তো একটা মানুষের রেস্ট করতেই চলে যায়। এ অবস্থায় প্রস্তুতি নিয়েও জাহাজ মালিকেরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই কক্সবাজার শহরের যে স্থান থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার কথা, সেই নুনিয়ারচরা জেটি ঘাট প্রায় জনশূন্য। একটি টাকশিপ ছাড়া ঘাটে কোনো জাহাজ নেই জাহাজ যাত্রার কোনো নিরাপত্তা প্রস্তুতিও। নভেম্বরে দিনে গিয়ে দিনে আসার যে সিদ্ধান্তটা, এটা বলতে গেলে একটা তামাশা করছে পর্যটন শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে এবং ট্যুরিস্টদের সাথে। রাত যাপনের সুযোগ দিলেই তবেই সম্ভব, এটাই বাস্তবসম্মত। আমরা চালাইতে চাইলে তো পাবো না, ট্যুরিস্টরা তো যাবে না। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস রাতযাপনের অনুমতি থাকলেও ফেব্রুয়ারি থেকে আবার 9 মাসের জন্য পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেয়া হয়েছে 12টি কঠোর নির্দেশনা।
যার মধ্যে রয়েছে প্লাস্টিক বহনে নিষেধাজ্ঞা, রাতে আলো বা শব্দ সৃষ্টি না করা এবং প্রবাল বা সামুদ্রিক প্রাণী সংগ্রহে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। নভেম্বর মাস পর্যটকরা দিনে গিয়ে জাহাজে দিনে ফিরে আসবে। জাহাজ সার্ভে আমাদের পঞ্চগড় সদরের নুনিয়াছড়া যে BIWTA ঘাট আছে সেখান থেকে সার্ভে। এখান থেকে এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা সেখানে জাহাজ ঘাটে BIWTA ঘাটের ওখানেই টিকিট চেকিং বা এই ধরনের পদক্ষেপ নিয়েছি ওখানে, এবং আপনার সেন্ট মার্টিন দ্বীপেও সেখানে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নভেম্বরে জাহাজ না চলায় আপাতত পর্যটন মৌসুমের শুরুটা ম্লান হতে যাচ্ছে সেন্ট মার্টিনে। তবে ডিসেম্বর থেকে পর্যটকরা গেলে আবারও 2 মাসের জন্য জমে উঠবে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপের পর্যটন ব্যবসা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। পুরনো ইতিহাস ঐতিহ্য নিয়ে নদীপথে আবারও ফিরছে শতবর্ষীয় নৌযান স্টিমার PS মাহসুদ। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে 2 দিন শুক্র শনিবার ঢাকা বরিশাল রুটে চলবে এটি। বাকি 5 দিন ভাড়ায় মিলবে বাহনটি। পর্যায়ক্রমে স্টিমারের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি নৌ উপদেষ্টার। বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা। নদীর তীরে নদীর জলে জীবনের সাড়া বেড়েছে। নদীতে দাঁড় বৈঠার জলযানের চেয়ে যন্ত্রযানের ভিড় বেড়েছে। তাই তো কমলা রঙের জলযানটি নদী থেকে কখন হারিয়ে গেল তা হয়তো জানতেও পারে না তীরবর্তী মানুষেরা, কিংবা বিরতি দিয়ে ফিরে আসাও চমকে দেয় না নৌপথের যাত্রী এবং কুলের মানুষদের। সেই কবে জলপথে ঢাকা থেকে খুলনা রুটে দ্রুতগামী জলযান নামিয়েছিল ফ্লোটিলা কোম্পানি। 20 থেকে 22 ঘন্টায় গন্তব্যে পৌঁছে যাওয়াই ছিল সে সময় বিস্ময়ের। গতি ও রঙের কারণে পরিচিতি পেয়েছিল কমলা রকেট নামে। সড়কপথের দাপট ও শতবর্ষের ক্লান্তিতে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল রকেট যানগুলো। এই প্যাডেল স্টিমারগুলো তৈরি হয়েছিল 1918 সালে। যে রকেটের কথা বলা হচ্ছে সেই PS মাহসুদ তৈরি হয়েছিল 1928 সালে। ক্লান্ত বা জরাজীর্ণ রকেটের জলে নামা বন্ধ হয়ে গেছিল, কিন্তু ঐতিহ্য ও পর্যটন বান্ধব জলযান হিসেবে 15 নভেম্বর আবারও প্যাডেলে সাঁতার কাটতে শুরু করবে PS মাহসুদ। আমার ঠিক পেছনে শতবর্ষী ঐতিহ্যবাহী এই বাহনটিতে ভ্রমণ করতে হলে পর্যটকদের প্রথমে সদরঘাটের বাদামতলির BIWTCর নৌঘাটে আসতে হবে। কোন শ্রেণীতে বসে ভ্রমণ করতে চান তার টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। আমরা দেখতে চাই এই নৌপথের বাহনটি আধুনিকায়নের ফলে কি সেবা যুক্ত হয়েছে আর কতজন যাত্রী ধারণের সক্ষমতা তৈরি আছে PS মাহসুদের। চলুন দেখে আসি। দোতলা বিশিষ্ট PS মাহসুদের নিচতলায় বেশ চওড়া পর্যটক বান্ধব ডেক। বিশাল প্যাডেলের সাথে পানির লড়াইটা এখানে বেশ উপভোগীয়। ডেকের উপরে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর কেবিন। এই 2 শ্রেণীর মধ্যে পার্থক্য কেবল শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর বাইরে দেশি, ভিনদেশি কিংবা শ্রেণীভেদে যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা তো থাকছেই। স্টিমার PS মাহসুদের কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে নতুন করে সাজানো হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় 70 লাখ টাকা। অনেক কিছু মডিফাই করা হয়েছে, সব কিছু মিলেই এখন মানে আগের চাইতে আরও পুরানটা ঐতিহ্য ধরে রেখে এখন এটা আরও নতুন করা হয়েছে আর কি। একটা লঞ্চ থেকে বা যে কোনো অন্য বাহন থেকে আমাদের স্টিমারটা অনেক আরামদায়ক এই কারণে যে আমাদের সমস্ত কেবিনগুলোতে এসি আছে এবং এসির পাশাপাশি 2 পাশে কেবিন, মাঝখানে একটা মিটিং করার মতন আমরা সেলুন বলে থাকি যে ওটা আছে। তোমার ফরেনসিকের খাবার আলাদা, বাঙালি খাবার আলাদা, যাত্রীদের যারা 3য় শ্রেণীর তাদের খাবার আলাদা। তো সব মিলে মনে করেন যে ইংলিশদের জন্য এখানে ওই আলুর ফিশ ফ্রাই হয়, চিকেন ফ্রাই হয়। মূলত নদীপথকে পর্যটন হিসেবে আকর্ষণীয় করে তুলতে ফের স্টিমার চালুর সিদ্ধান্ত নিয়েছে BIWTC।
সপ্তাহে প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল আর শনিবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বাণিজ্যিক যাত্রা করবে পিএস মাহসুদ। বাকি 5 দিন ঢাকার আশপাশে প্রমোদ ভ্রমণে স্টিমারটি ভাড়া নেওয়া যাবে। এটি পরিচালনার দায়িত্বে থাকবে বিদেশি কোম্পানি। আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানকে আমরা চার্টার দিতে চাচ্ছি, তাদের সাথে আমাদের আলোচনা চলছে। মূলত সপ্তাহে 5 দিন আমরা এটাকে পিওর পর্যটন হিসেবে দেখব, আর সপ্তাহে 2 দিন ঢাকা বরিশাল যাবেন এবং বরিশাল থেকে ঢাকা আসবেন। এইভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিক পর্যায়ে একটি হলো চাহিদা বিবেচনায় এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। এরই মধ্যে আরও 3টি পুরনো স্টিমার অস্ট্রিচ, লেপচা ও পিএস ট্রান সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরকম আরও 3টা আছে, একটা নষ্ট হয়ে গেছে, একটা কিছু করা যাবে বলে ওটাও তো সার্ভিসে চলে যাবে। আর এটা যদি দেখি যে ঠিকঠাক আছে তাহলে এরপরে আরেকটা আমরা অর্ডার করব। পদ্মা সেতু উদ্বোধনের পর 2022 সালের সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী এই স্টিমার চলাচল। পুনরায় চালুর পর এই স্টিমার চলাচল কতদিন সক্রিয় থাকে সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সানিম রিধা, এখন, ঢাকা। হ্যালোইনের রঙিন উৎসবে মেতেছে বিশ্বের বিভিন্ন দেশ। ভূতের সঙ্গে মানুষের সখ্যতা মানেই হ্যালোইন, আর এদিন বিশ্বের অনেক দেশ যেন ভূতের রাজ্যে পরিণত হয়। চারদিকে ভুতুরে আবহে চলে নানা আয়োজন। এবার ভূতে বিশ্বাসীদের জন্য এই সময়টি বিশেষ গুরুত্বের। বিস্তারিত জানাচ্ছেন অভিজিৎ শান্ত। ভূত মনোজগতের এক অমীমাংসিত অধ্যায়। এর অস্তিত্ব নিয়ে রহস্যের জট না খুললেও আজকের দিনটি ভূতেদের দখলে। কারণ খালি চোখে শাকচুর্নি, চোরাচুর্নি কিংবা মেছো ভূতের দেখা মেলে। বাসাবাড়ি অথবা অলিগুলি প্রায় সবখানেই ঘুরে বেড়ায় ভূত। এই দিনটিকেই বলা হয় হ্যালোইন। তবে প্রশ্ন, এই হ্যালোইনের উৎপত্তি কিভাবে হয়েছিল? হ্যালোইনের ইতিকথা 2000 বছরেরও বেশি পুরনো। শব্দটির অর্থ পবিত্র সন্ধ্যা, যার প্রথম ব্যবহার 1745 খ্রিস্টাব্দে। 8ম শতাব্দীতে ধর্মগুরু পোপ গ্রেগরি তৃতীয় সব সাধুদের সম্মান জানাতে 1 নভেম্বরকে বেছে নেন। এটি একসময় অল সোলস ডে নামে পরিচিতি পায়। আবার তার আগের রাতটিকে অল হ্যালোস ইভ বলা হতো, যা পরবর্তীতে হ্যালোইনে রূপ নেয়। আয়ারল্যান্ড, যুক্তরাজ্য এবং উত্তর ফ্রান্সে বসবাসকারী সেল্টিক জাতি 1 নভেম্বর তাদের নববর্ষ উদযাপন করত, যার আরেক নাম ছিল সামহেন। সেল্টিকদের ধারণা, অতৃপ্ত আত্মা বা প্রেতাত্মারা এই দিনটিতে মানুষের ক্ষতি করতে পারে। তাই তাদেরকে ভয় দেখানোর জন্যই ভৌতিক পোশাক ও মুখোশ পরার প্রচলন শুরু হয়। সেল্টরা বিশ্বাস করত সামহেনে জীবিতদের সঙ্গে মৃতদের আত্মার যোগসূত্র ঘটে। এদিন পৃথিবী ও মৃতদের মধ্যে ব্যবধান ঝাপসা হয়ে যায়, যার ফলে মৃতরা মর্তে ফিরে আসে। এই দিনটিতে তারা বিশাল আগুন জ্বালানোর পাশাপাশি একে অপরের ভাগ্য গণনাও করত। অন্যদিকে আইরিশরা হ্যালোইনে শালগম দিয়ে ভৌতিক আকৃতির মুখের অবয়ব তৈরি করত। তবে 19 শতকে আইরিশরা আমেরিকায় চলে আসে, আর সেখানে কুমড়ো চাষ অনেক সহজ ছিল। এরপর থেকেই হ্যালোইন উদযাপনে কুমড়োর ব্যবহার শুরু হয়। আর জ্যাক নামের এক আত্মাকে ভয় দেখানোর জন্যই সবজির মধ্যে ভয়ঙ্কর মুখ খোদাই করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছরের 31 অক্টোবর রাতে হ্যালোইন পালন করা হয়। গ্রীষ্মের শেষ আর শীতের শুরুর দিন হিসেবে ধরা হতো। এই সময়টা মানুষের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত বলে বিশ্বাস করত সেল্টিকরা। ভূত সাজার পাশাপাশি এই রাতের অন্যতম অনুষঙ্গ ভূতের গল্প। অতিপ্রাকৃত বিষয় নিয়ে কৌতূহল ও ভয়কে মোকাবিলা করার জন্য দিনটিতে ভূতের বিভিন্ন গল্পও পড়া হয়। অভিজিৎ শান্ত, এখন, বিশ্ব। দেশের মাঠে বীরত্ব গাথা রচনা করে ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুললেন ভারতীয় ব্যাটার জেমাইমা রদ্রিগেজ। বিশ্বকাপের 53 বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে নারী বিশ্বকাপের নকআউট পর্বে রান তাড়া করতে নেমে করেছেন 100 রান। নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো শতকের পাশাপাশি গড়েছেন একাধিক রেকর্ড। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। অনিশ্চয়তার ক্রিকেটে নতুন করে গৌরবগাথা রচনা করলেন জেমিমা রড্রিগেজ। তার ঘামে ভেজা শরীর আর কাদামাখা জার্সিতেই ফুটে উঠল হার না মানা এক মহাকাব্যিক ইনিংসের গল্প।
মহিলাদের একদিনের বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 127 রানে অপরাজিত ইনিংস খেলেছেন জেমিমা। তার ইনিংসেই তৈরি হয়েছে নতুন নজির, যা বিশ্বকাপের 53 বছরের ইতিহাসে প্রথম। নারী ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে নবম শতরান এসছে জেমিমার ব্যাট থেকে। বিশ্বকাপের নকআউট পর্বে সফল রান তাড়া করার ক্ষেত্রে প্রথম শতরানকারী হলেন ভারতীয় ব্যাটার। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে দ্বিতীয় ইনিংসে শতরান করলেন জেমিমা। এর আগে 2022 সালের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 148 রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ অধিনায়ক ন্যাট সিভারব্র্যান্ড, যদিও ম্যাচটি জিততে পারেনি ইংলিশরা। ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে শতরান করেছেন জেমিমা। 2017 সালে বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে 171 রানের ইনিংস খেলেছিলেন হারমানপ্রীত কৌর। সেই ম্যাচেও জয় পেয়েছিল ভারত। 2012 সালে সুজি বেটসের 122 রানের ইনিংসের পর এবার জেমিমার 134 বলে 137 রানের ইনিংস ছাড়িয়ে গেল আগের রেকর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল রান তাড়া করার ক্ষেত্রে এটি সর্বোচ্চ ইনিংসের নজির। দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে শতরান করেছেন জেমিমা। নারীদের একদিনের বিশ্বকাপে নকআউট পর্বে সবচেয়ে কম বয়সে 22 বছর বয়সে শতরান করার রেকর্ড অস্ট্রেলিয়ার কোভে লিচফিল্ডের দখলে। ইনিংস শুরুর 5 মিনিট আগেও জানতেন না খেলতে হবে 3 নম্বর পজিশনে। সেই জেমিমা চাপের মুখে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললেন নারী বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে সবচেয়ে বড় অঘটনকে বাস্তবে রূপ দিলেন জেমিমা রড্রিগেজ। ফারহান ইসান, এখন। এর মধ্য দিয়ে চলে এলাম এখন সন্ধ্যার আয়োজনের একেবারে শেষ প্রান্তে। শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। চলমান সংকট তৈরি করেছে সরকার, অভিযোগ বিএনপির। আন্দোলন করে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। সংস্কার না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি, বলছে জামায়াত। সনদ বাস্তবায়নের আদেশ জারির দাবি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে। নির্বাচন পেছাতে পারবে না কোনো শক্তি, জানালেন প্রেস সচিব। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা অবান্তর, দাবি এনসিপির। রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনা সহ 261 জনকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি। এখন পর্যন্ত গ্রেপ্তার 25 জন। এবং লিবিয়া থেকে দেশে ফিরল অবৈধ আরও 310 বাংলাদেশি। আটকে পড়াদের দ্রুত পাঠানোর চেষ্টা দূতাবাসের। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/ekontv।